বিসিবির মাননীয় প্রেসিডেন্ট পাপন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে। আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি এই 250 কোটি টাকা বা 250 কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি। এটি নিয়ে অনেক আলোচনা আছে, আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কর্তৃত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা? এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে। একটু বড় করে বলতে হবে আসলে। প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই। আমরা যখন এই জুলাই আগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে 5 তারিখে 8 তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি 21 তারিখে দায়িত্বভার গ্রহণ করি। আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন, আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে, প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসছে প্রথম, কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে, দিতে হবে। সেখানে কিন্তু ওই কথাটা টিকে না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে। এখানে 2-3 জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবাইকে বুঝতে হবে। প্রথম, আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, কেননা সবার দায়ভার আছে আমাদের, কিন্তু প্রথম দায়ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি। এটা কোনো বোর্ড মিটিংয়ে না, এটা হলে গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি। প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও, যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে। আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে। তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না, প্রথম টাকাটা হলো গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই, প্রথম চিন্তা। তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম, 8 থেকে 9, 7.5 আছে, সরকারি ব্যাংকও আছে ওখানে। সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকের টাকাগুলো আগে নিয়ে যাই। তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে। থার্ড যেটা চিন্তা করেছি, যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন, যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি, 8 জন আগের বোর্ডের আর 15 জন দেশ থেকে চলে গেছেন। তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয়, তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না, তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ। কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে you need sponsors, which is a very integral part of the board. তখন চিন্তা করলাম তার সাথে স্পন্সরশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে, বেস্ট ইন্টারেস্ট রেটে দিব, তারপর আবার আপনার স্পন্সর নিব। এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন, ব্যাংকে গেলাম, তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম, অন টপ অফ দ্যাট 8 কোটি 10 কোটি টাকা স্পন্সর নিলাম। এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে। অ্যান্ড আপনার কোশ্চেন দিয়ে স্ট্রেট করি, একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর, একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন। তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো মার্জিনও ছিল না, বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল। যখন 8.5 থেকে আপনি 11.5 12 যাবেন ইন্টারেস্ট রেট, তার সাথে স্পন্সরশিপ যোগ হলে, এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন, লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় 25-30 কোটি টাকা। সো দিস ইজ এটা মানে ইন এ নাটশেল দ্যাট দ্য রিজন। অ্যান্ড সবাই বোর্ডের জানতো, এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে, আসলে প্রথম
আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে 21 তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন, তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেচার করেছি, যেটা আমার হাতে নেই। তারাই এখনো সব চেক সই করছেন, সবকিছুতে সই করছেন। So, আমি মনে হয় এর চেয়ে বেশি আর কিছু এক্সপ্লেইন করতে পারবো না। না, আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন, কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হই কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনহার, আমি যদি ভুল না হয়ে থাকে, এবং পরিচালক মাহবুবুল্লাহ নামের। তো তারা আপনার ছিল না, সেটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারা বলছেন সিদ্ধান্তটি বোর্ড সভায় নেওয়া হয়নি, আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা কি ঠিক আসলে? এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না। কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন। এখন যখন অনেক কনসার্ন, যখন ওই বোর্ড সভা 1 মাস 2 মাস পরে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না। সো ওই সময়টা ছিল না, কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির, সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর, মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন, তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই? বা আপনিও আসলে যেহেতু, মানে আমরা জানি, যদ্দূর জানি আর কি, আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো, তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ? আসলে মহিউদ্দিন, আপনি যদি দেখেন এই বোর্ডটা কি, এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ 25 ডিরেক্টরস, আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন, যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে। এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই, কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন। আগের বোর্ড মিনিং যে বোর্ডটা 3 বছর আগে হয়েছে, সেই বোর্ডের সব সদস্য, সব এমপ্লয়ি, আমার 160-এর মতো এমপ্লয়ি আছে, 200 ওভারঅল বোধ 200 কত এমপ্লয়ি আছে, এরা সব আগের বোর্ডের। নতুন আমি যখন ঢুকেছি, আমাদের এখানে আসলে এই আচরণবিধি, চাকরি বিধি, এইচআর পলিসি খুব স্ট্রং না। যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো, সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না। কোনো নতুন মানুষ খুব বেশি হাতে গোনা 3 থেকে 4 জন 8 মাসে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয়, আমি এটা পাশে রাখছি যে সে কি, আপনি জানেন তো, আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে, যারা দেশ ত্যাগ করেননি, সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, আমাদের 2 জন কিন্তু নতুন, আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম। আমি কারো চাকরি নেইনি, কেউ টার্মিনেট হয়নি, 1টা বা 2টা ছেলেকে সাসপেন্ড একটা নোটিশ করেছি, খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিশ করা হয়েছে। এটাতে একটা পিরিয়ড থাকে 3-4 মাসের। সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে 30-40 জনকে চাকরি টার্মিনেট করেছি, সাসপেন্ড করেছি, এরকম কিছু করি নাই। আরেকটি বিষয়, যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, আরও অনেকে, যে কোনো একজন জনাব এস এম রানা, যিনি একজন অভিযুক্ত, তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে 2 রাত রাখা হয়েছে, যার খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই ব্যক্তির বিমানের টিকিটও দিছে বিসিবি,
এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক একজন, আপনার সাথে এক ধরনের সখ্য আছে তার, এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব শামীম ওসমানের, তার আত্মীয় স্বজনের, এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই। আসলে খালেদ, এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে, আপনি একটু আগে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের। জি, আমি নারায়ণগঞ্জে, আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে। আমার বাবা পাটের ব্যবসা করতো। এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে, সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল, সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন, আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল, যখন গোডাউন ছিল পাটের। শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা পরিচয় হয়ে সে আমার জমিটা বেচা কেনাতে হেল্প করেছে তখন। So, Okay. আপনি এটা হলো একটা, তার সাথে আমার পরিচয়ের কথা বললাম, এবং ডে বাই ডে ও টিম চালাতো, নিজে ক্রিকেটার ছিল, এভাবে পরিচয়। এখন শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে, তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আমি নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার, তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে, আমি তাকে দেখেছি। কিন্তু আপনার সখ্যতা, তার সাথে সম্পর্ক, এগুলো কখনোই ছিল না। আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, ওকে, সে কোনো দলের সদস্য না, কোনো কাউন্সিলর না, আমার জানা মতে। তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে। এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি, রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে, সে সিলেটে গেছে বিপিএল এ। ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি। সিলেটে কিন্তু তার কোনো বিল নেই। চিটং এর ব্যাপারে এটা আসলে